আয়কর কমাতে সবচেয়ে বড় উপায় বা বড় ট্রিক্স সেটি হচ্ছে আপনার বিনিয়োগ করতে হবে। প্রতি বছরই কিছু না কিছু বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের উপরে আসলে রেয়াত পাওয়া যায়। বিনিয়োগের প্রায় 15% আপনি রেয়াত পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে বিনিয়োগ, অনুমোদিত বিনিয়োগ, আপনার যে আয়ের সাথে সঙ্গতি রেখে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা যায় 20%-এর মতো, সেই 20%-এর প্রায় 15% আপনার রেয়াত পাওয়া যায়। রেয়াত মানে মৌকুব পাওয়া যায়। দেখা যাচ্ছে আপনার কর আসছে 15,000 টাকা, সেখানে কিন্তু আপনি প্রায় 10,000 টাকা রেয়াত পেয়ে যেতে পারেন। কিন্তু এই জন্য আপনাকে প্রতি বছর বিনিয়োগ থাকতে হবে। বিনিয়োগের জন্য আপনি বিমা, বিনিয়োগের জন্য আপনি কিনতে পারেন বিনিয়োগ রেয়াত পেতে আপনি সঞ্চয়পত্র কিনে ফেলতে পারেন, অথবা প্রাইজ বন্ড কিনে রাখতে পারেন, অথবা দেখা যাচ্ছে এই যে বিনিয়োগের পাওয়া যায়, রেয়াত পাওয়া যায়, এই সমস্ত খাতগুলোতে আপনি চাইলে কিন্তু বিনিয়োগ করলে প্রতি বছর আয়কর দিতে গিয়ে আপনি কর কম পরিশোধ করতে হবে। তো চলুন কোন কোন খাতে মূলত বিনিয়োগ করলে আয়করের পরিমাণ কমে দেখে নিন। কর কিভাবে কম দেওয়া যায় এই চিন্তা কিন্তু আসলে অনেকেই থাকে। আজকে আমরা কিন্তু সেটি দেখার চেষ্টা করব যে আপনি বৈধভাবে কিভাবে কর কম দিতে পারেন। অনেকেই তার আয় হাইড করেন অথবা সম্পদ হাইড করেন, এগুলো হাইড করে চেষ্টা করেন যে কর কিভাবে কম দেওয়া যায়। আসলে কর কম আসলে অবৈধভাবে দেওয়ার চেষ্টা করবেন না, বৈধভাবে আসলে কর কম দেওয়ার সুযোগ রয়েছে। আপনি কর ফাঁকি দিলে আপনি কিন্তু যদি এনবিআরের কাছে ধরা পড়েন সেজন্য আপনাকে জরিমানা গুনতে হবে। আর যদি বৈধভাবে আপনি বিনিয়োগ করেন, বিনিয়োগ করার পরে কর ছাড় পান, সেটি কিন্তু একটি বড় বিষয়। অর্থাৎ একজন করদাতা তার পুরো বছরে, ওই অর্থ বছরে যে পরিমাণ আয় করবে, আয়ের 20% পর্যন্ত তিনি বিনিয়োগ করতে পারবেন। এমন কিছু খাত আছে যে সমস্ত খাতে বিনিয়োগ করলে তার বিনিয়োগকৃত মোট টাকার 15%, অর্থাৎ উনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে ওই সমস্ত খাতগুলোতে, তাহলে 15,000 টাকা কর ছাড় পাবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, কারো যদি 20,000 টাকা কর আসে, সে যদি দেখা যাচ্ছে যে এই যে সমস্ত খাতে তিনি করতে পারবে, অর্থাৎ আপনার কর রেয়াত পাবে বিনিয়োগ করলে বা ইনভেস্টমেন্ট করলে, সে সমস্ত খাতে বিনিয়োগ করলে সে 15,000 টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারে। তার মানে প্রকৃত কর দিতে হবে তাকে 5,000 টাকা। তবে এই যে কর ছাড়ের পরিমাণ, এটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। কোনো ব্যক্তি 10 লাখের বেশি এই কর ছাড় পাবে না। অর্থাৎ সেটি সেভাবেই নির্ধারিত করা। অর্থাৎ আপনার মোট যা আয় আসবে তার 20% আপনি বিনিয়োগ করতে পারবেন। সে সমস্ত বিনিয়োগের উপরে মূলত কর ছাড় দেওয়া হয়। যেমন ধরুন ডিপিএস স্কিমে আপনি যদি জমা রাখেন, ওই বছর ওই অর্থ বছরে সঞ্চয়পত্র কিনেন, তাহলেও কিন্তু আপনি কর ছাড় পাবেন। সঞ্চয়পত্র থেকে যে সুদগুলো আসবে সে সুদগুলোর উপরে দেখা যাচ্ছে যে কর উচ্ছে কর্তন করে রাখা হয়, সেগুলো আবার সমন্বয় করতে পারবেন। তারপর ডিপিএস এখানেও উচ্ছে কর্তন করে রাখা হয় মুনাফা বা সুদ দেওয়ার সময়, সেখান থেকেও কিন্তু আপনি কর সমন্বয় করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে আরও কিছু খাত আছে যেগুলোতে আপনি চাইলে কিন্তু বিনিয়োগ করতে পারেন। সে খাতগুলোর মধ্যে যে সবচেয়ে তালিকাভুক্ত খাতগুলো হচ্ছে, প্রথমেই যেটি আছে সেটি বললাম, কিন্তু সঞ্চয়পত্র আছে। আপনি স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করলে, তার মানে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে আপনি কর ছাড় পাবেন। মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে ক্রয় করলে আপনি পাবেন, রেয়াত পাবেন। তারপরে যেটি খুব জরুরি ব্যাপার সেটি হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম। ওই বছর আপনি যে পরিমাণ জীবন বীমার প্রিমিয়াম দিয়েছেন সেগুলোর উপরেও কর ছাড় পাবেন। সরকারি কর্মকর্তাদের যে প্রভিডেন্ট ফান্ড আছে, সে প্রভিডেন্ট ফান্ডে যে চাঁদা দিচ্ছেন সেটির উপরে কর ছাড় পাবেন। স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা নিয়োগকর্তা বা সিপিএ বা জিপিএফ যা বলি না কেন, সেগুলোর উপরে কর ছাড় পাবেন। কল্যাণ তহবিল বা গোষ্ঠী বিমায় বিনিয়োগ করলে সেখানেও আপনি কর ছাড় পাবেন। এছাড়া আছে ট্রেজারি বন্ড, সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলেও কিন্তু আপনি কর ছাড় পাবেন। এছাড়া সুপার অ্যানুয়েশন ফান্ড আছে, সেখানেও যদি আপনি বিনিয়োগ করেন তাহলেও পাবেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট প্রতি মাসে 5,000 টাকা পর্যন্ত ডিপিএস করলেও আপনি কর রেয়াত পাবেন। এছাড়া সম্প্রতি আরও একটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে পেনশন স্কিম। অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমে আপনি সর্বোচ্চ 60,000 টাকার উপর এই কর ছাড় পাবেন। তার মানে কর ছাড় পেতে আপনি কিন্তু বিনিয়োগ করতে পারেন। এই সমস্ত খাতে বিনিয়োগ করলে আপনাকে কর ছাড় দেবে সরকার, এবং এই কর ছাড় আপনি পাবেন। এটি পেয়ে আপনি কিন্তু ওই আপনার সম্পদ হাইড করার দরকার নেই, অথবা আয় যা আছে আয়ও হাইড করার দরকার নাই। এই সমস্ত আয় হাইড করে আপনি হয়তো বা আপনি নিজের সাথে তো প্রতারণা করছেনও, দেশের সাথেও প্রতারণা করছেন। এগুলো করা থেকে বিরত থাকবেন। আপনি ওই অর্থ বছরে আপনি চেষ্টা করবেন আপনার বিনিয়োগটা বৃদ্ধি করতে। আপনার বিনিয়োগ বৃদ্ধি হলে
অটোমেটিক্যালি আপনার অর্থ ছাড় হয়ে আসবে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তির 40,000 টাকা কর এসেছে, তো 40,000 টাকা যদি কর আসে, সে যদি এই খাতগুলোতে বিনিয়োগ করে পর্যাপ্ত পরিমাণে, তাহলে মোট বিনিয়োগের অর্থাৎ তার যে আয়ের মোট বিনিয়োগ করতে পারবে সে 20% পর্যন্ত। এই 20%-এ যা যা আসে, সাপোজ ধরেন 5 লাখ টাকা আসলো, তো 5 লাখ টাকা আসলে 5 লাখ টাকার 15%, 5 লাখ টাকার 15% উনি কি পাবে, আপনার কর রেয়াত পাবে। 5 লাখ টাকার 15% কিন্তু অনেক টাকা। যেমন ধরেন 5 লাখ টাকা 5-15 3-15 45, 5-15 75,000 টাকা পর্যন্ত তার চলে আসে। তার মানে তার কিন্তু মিনিমাম আছে, আপনার মিনিমাম কর আছে, সেই মিনিমাম কর দিলেই কিন্তু সে পার পেয়ে যাচ্ছে। তার মানে আপনার বিনিয়োগটা বাড়াতে হবে, বিনিয়োগটা বাড়ালেই কেবল আপনি আপনার কর ছাড় পাবেন। এটি মূলত জানানো ছিল। বিনিয়োগ করলে আপনাকে কর কম দিতে হবে, অর্থাৎ আপনার করের বোঝা কমানোর জন্য বিনিয়োগ কিন্তু একটি বড় রকমের হাতিয়ার বা আলাদা একটি হাতিয়ার হতে পারে। তাই আপনার আয় কর কমিয়ে আনার জন্য আপনি প্রতি বছরই কিছু না কিছু বিনিয়োগ করুন এবং নির্দিষ্ট সিলিং পর্যন্ত বিনিয়োগ করুন। দেখা যাচ্ছে আপনি সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করেন, তাহলে কিন্তু ওই সঞ্চয়পত্রে প্রদত্ত যে ট্যাক্স আছে, সেই ট্যাক্সটাও কিন্তু আপনার সমন্বয় করা যায়। তো আমি বলবো প্রতি বছর আপনি কিছু না কিছু সঞ্চয়পত্র কিনুন, কিছু না কিছু রেয়াত পাওয়া যায় বা করমুক্ত খাত যেগুলো, সে সমস্ত খাতে বিনিয়োগ করুন। তো বিনিয়োগের ব্যাপারে বা এই যে কর কমানোর ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিও কমেন্ট সেকশনে আপনি কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।